আসসালামু আলাইকুম সবাইকে। গত ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে আমরা ব্যঞ্জনধ্বনির বিভাজন ও নামগুলো সহজেই মনে রাখতে পারি। আজকের ক্লাসে আমরা পড়ব নবম দশম শ্রেণীর ব্যঞ্জনধ্বনির উচ্চারণগত নাম ও উচ্চারণবিধি মনে রাখার টেকনিক। আমরা কিন্তু সবাই ইতিমধ্যে জেনেছি যে ক থেকে ম পর্যন্ত 25টি হলো স্পর্শবর্ণ, কিন্তু এখন নতুন বিষয় হলো এই স্পর্শ ব্যঞ্জনকে আবার উচ্চারণ বৈশিষ্ট্য অনুযায়ী নাকি দুই ভাগে ভাগ করা যায়। খেয়াল করো তো, আগে না আমরা গত ক্লাসে পড়লাম যে স্পর্শবর্ণ 5টি বর্গে বিভক্ত, তবে এখন কেন দুরকম কথা? এখানে মূলত উচ্চারণের স্থানের দিক থেকে বললে তখন হবে মোট 5 প্রকার, আর যখন বলা হবে উচ্চারণের বৈশিষ্ট্য অনুযায়ী কত প্রকার, তখন হবে উচ্চারণের বৈশিষ্ট্য অনুযায়ী মোট 2 প্রকার। আশা করি আজকের পর থেকে তোমাদের আর কখনো ভুল হবে না। তো উচ্চারণের স্থানের দিক দিয়ে যে দুভাগে বিভক্ত তা হচ্ছে ঘোষ এবং অঘোষ। এবার বলা যাক কিভাবে আমরা ঘোষ এবং অঘোষ পার্থক্য করে মনে রাখব। তার আগে বলে নিই, তোমরা জানো যে অঘোষে স্বরতন্ত্রী অনুরণিত হয় না, আর ঘোষে স্বরতন্ত্রী অনুরণিত হয়। এখন মনে রাখবে যেভাবে, তা এক্ষেত্রে অঘোষে হয় না, ঘোষে হয়। এক্ষেত্রে দেখবে যে অঘোষ 3 বর্ণের হয় না, আবার হয় নাও 3 বর্ণের, আবার ঘোষও 2 বর্ণের, আবার এক্ষেত্রে হয়ও 2 বর্ণের। তোমরা এভাবে মনে রাখতে পারো যে অঘোষে এক্ষেত্রে হয় না আর ঘোষে হয়। আশা করি তোমরা এখন থেকে পার্থক্যটা সহজেই বুঝতে পারবে। ঘোষ এবং অঘোষ ধ্বনি আবার 2 প্রকার, একটি অল্পপ্রাণ, অপরটি মহাপ্রাণ। এটা তোমরা এনেমোগনিকের সাহায্যে মনে রাখতে পারো যে যেখানে স্বল্প সেখানে অল্প, আর যেখানে আধিক্য সেখানে মহাপ্রাণ। অর্থাৎ বাতাসের স্বল্পতা থাকলে অল্পপ্রাণ, আর বাতাসের আধিক্য থাকলে মহাপ্রাণ হবে। এরপরে আসে ঊষ্মধ্বনি। ঊষ্মধ্বনি কিন্তু 4টি। এই 4টির ক্ষেত্রে বলবো 3 স এবং হ। 3 স বলতে এখানে তালব্য স, মূর্ধন্য স এবং দন্ত স এবং হ, এই 4টি হলো ঊষ্মবর্ণ। এক্ষেত্রে হ হলো ঘোষ মহাপ্রাণ, আর 3 স হলো অঘোষ অল্পপ্রাণ। এক্ষেত্রে তোমরা যেভাবে মনে রাখতে পারো তা হচ্ছে অঘোষ অল্পপ্রাণ দুটোই অ দিয়ে শুরু হওয়ার কারণে অ স্কয়ার। এরপর আসে ধ্বনির উচ্চারণ বিধি, যেটা তোমাদের কাছে অপেক্ষাকর সবচেয়ে বেশি বিরক্তিকর পড়া বলে মনে হয়। তবে এখান থেকে তোমাদের কোয়েশ্চেন একেবারেই আসে না বললে চলে, বা খুবই কম আসে না বললেই চলে। তাই আমি পুরো বিষয়টিকে পর্যালোচনা করে এখান থেকে কিওয়ার্ডসগুলো বা গুরুত্বপূর্ণ তথ্যগুলো বাছাই করেছি, শুধুমাত্র যেগুলো পড়লে এক্সামে যদি এসেও থাকে তবে যেন ফুল অ্যান্সার মিস না হয়। তাহলে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো দেখে আসা যাক। আমি মূলত পুরো ব্যাপারটুকু এইটুকুর মধ্যে উপস্থাপন করেছি যাতে পরীক্ষার সময় স্কিপ করে শুধুমাত্র এই নেমনিক পড়ে আসা যায়। এখানে রস্যই দীর্ঘই উচ্চ সম্মুখ স্বরধ্বনি, এ মধ্যাবস্থিত স্বরধ্বনি, স্বরেয়া কেন্দ্রীয় নিম্নাবস্থিত স্বরধ্বনি এবং রস্য দীর্ঘ অ পশ্চাৎ স্বরধ্বনি। তবে স্বরেয়াকে বিবৃত ধ্বনি হিসেবেও আখ্যায়িত করা হয়ে থাকে। তবে খেয়াল করে থাকবে, আমরা কিন্তু এখান থেকে কিছুই বাদ দিচ্ছি না, কেবলমাত্র টেকনিক ফলো করে পুরো ব্যাপারটিকেই সহজে কেন্দ্রীভূত করে আত্মস্থ করার চেষ্টা করছি। এরপরে আছে স্বরবর্ণসমূহের ব্যবহার। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে সব কিছু পয়েন্ট করে লেখা আছে, কাজেই তোমরা চেষ্টা করবে সবগুলো স্বরবর্ণের ব্যবহার ঠিকমতো পড়ার জন্য। আমার ধারণা তোমরা কয়েকবার পড়তে পারলেই তোমাদের মোটামুটি ভালো ধারণা চলে আসবে। তবে যখনই পড়বে তখন মনে রাখবে ইম্পর্টেন্ট লাইন্স বা কিওয়ার্ডগুলো বোল্ড করে পড়বে, যাতে করে এক্সামের আগে প্রিপারেশন সুষ্ঠুভাবে তোমরা সম্পন্ন করতে পারো। তো এই ছিল তোমাদের আজকের ক্লাস, যেখানে আমি তোমাদের কাছে ব্যাকরণের এই বিষয়গুলো নেমনিকের সাহায্যে কিভাবে সহজভাবে তুলে ধরা যায় তাই তুলে ধরার চেষ্টা করেছি।